হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আরেকটা মজার লেসন নিয়ে এসেছি পদার্থের গঠন চ্যাপ্টারের শক্তি স্তর এবং উপশক্তি স্তর। তো শক্তি স্তর, উপশক্তি স্তর এই শব্দটা হয়তো একটু নতুন মনে হতে পারে, কিন্তু এগুলো পুরাতন শব্দ। আমরা এর সাথে আগেও পরিচিত হয়েছি, এর কথা আগে আমরা বলেছি, কিন্তু নামটা ভিন্ন ছিল। যেমন আমরা শুনেছিলাম কক্ষপথ, এই কক্ষপথটাকে বলা হয় শক্তি স্তর বা প্রধান শক্তি স্তর। আর এই শক্তি স্তরের আরেকটা অংশ যদি বলি, বা আমি যদি বোঝাতে চাই তোমাদের, যে মনে করো সমস্ত শহর, এই যে একটা শহরের ভিতরের বিভিন্ন অলিগলি আছে বা ভিতরকার বিভিন্ন পাড়া আছে, এরকম জিনিসটা হচ্ছে উপশক্তি স্তর। যেরকম করে আমরা বলি একটা শহরের মধ্যে যদি আরো ছোটখাটো কোনো একটা শহর থাকে, সেটাকে আমরা বলি যেরকম উপশহর। সেরকমভাবে এই শক্তি স্তরের মধ্যে আর অনেকগুলা শক্তি স্তর থাকে, সেগুলাকে আমরা বলি উপশক্তি স্তর। আর সেই বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করব তোমাদের সাথে। বলি, মনে করো যে চারজন বন্ধু একই শহরের মধ্যে থাকেন, কিন্তু এক একজন শহরের এক এক জায়গায় থাকেন। তাহলে তাদের যে শক্তি স্তর, প্রধান যে শক্তি স্তর বা শহর যেটা, সেটা কিন্তু একই থাকে, কিন্তু শহরের পরের যে ঠিকানাটা সেটা হয়ে যায় ভিন্ন, বা আমরা এখানে সেটাকে বলতেছি উপশক্তি স্তর। যদি আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদের এটা বোঝাই, তাহলে হয়তো বুঝতে আরেকটু সুবিধা হবে। মনে করলাম চারজন বন্ধু, রহিম, করিম, লিটন, মিজান, এই চারজন মানুষ একই শহরে থাকেন। আমরা লিখলাম যে এই চারজন মানুষের অ্যাড্রেস যদি আমি বলি, মনে করলাম চারজন মানুষ সিলেটেই থাকেন, উনিও সিলেটেই থাকেন, তারা দুইজনও সিলেটেই থাকেন। এখন এই সিলেটে থাকেন, ইনি মনে করলাম থাকেন হচ্ছে বন্দর, ইনি মনে করলাম থাকেন হচ্ছে আম্বরখানা, উনি থাকেন মনে করলাম আমরা জিন্দাবাজার, উনি মনে করলাম আমরা থাকেন মীরাবাজার। একটু খেয়াল করে দেখো যে তাদের একটা প্লেস, এই যে প্লেসটা প্রত্যেকেরই কিন্তু সিলেট, কিন্তু এই জায়গাটা তাদের সমান না। এটা হচ্ছে প্রধান শক্তি স্তর, বা এই যে বড় যে শহরটা, বড় যে অঞ্চলটা, সেটাকে আমরা ধরে নিলাম যে এটা প্রধান শক্তি স্তর। তো এই যে প্রধান শক্তি স্তর, এই প্রধান শক্তি স্তরটা কিন্তু এই সিলেটটা আর অনেক সিলেটের ভেতরের অনেক কিন্তু এলাকা আছে। যেমন এখানে আমি বলেছি এই একটা অনেকটা ভাগে বিভক্ত। এই অঞ্চলটা হচ্ছে, মনে করো এই এক একটা অঞ্চল হচ্ছে এক একটা উপশক্তি স্তর। তাহলে এটা আমরা একটু কি বুঝতে পারলাম যে প্রধান শক্তি স্তরের ভিতরেই থাকে অন্যান্য উপশক্তি স্তরগুলা। আমরা একটা উদাহরণ খুব ভালোভাবে এখন দেখে নিলাম। এখন উদাহরণটা যেহেতু আমাদের বাস্তব জীবনের সাথে অনেকটা মিল থাকে, তাহলে আমাদের বুঝতে অনেক সুবিধা হয়, যার কারণে আমি প্রায়শই এরকম কিছু উদাহরণ দিয়ে থাকি। তো এখন আমরা রসায়নের দিকে একটু যাব, যে ওইখানের উদাহরণে যে বলেছিলাম একটা সিলেট শহর, তারপরে সিলেট শহরের ভিতরে অনেকগুলো এলাকা, তাহলে সিলেট শহরটা একটা শক্তি স্তর, আর ওর ভিতরকার যে এলাকাগুলা ওইগুলো প্রত্যেকটা হচ্ছে এক একটা উপশক্তি স্তর। তো এখন আমরা রসায়নে দেখব এই বিষয়টা আসলে কিরকম। এই যে আমি এখানে লিখে রেখেছি n = 1, n = 2, n = 3,
এই প্রত্যেকটাই হচ্ছে এক একটা শক্তি স্তর, প্রত্যেকটাই হচ্ছে এক একটা শক্তি স্তর। আমরা ভুর পরমাণু মডেলে যে বলেছিলাম যে ইলেকট্রনগুলা নিউক্লিয়াসকে কেন্দ্র করে কক্ষপথে ঘুরে, তাহলে এই যে n is equal to 1, n is equal to 2, n is equal to 3, এই 1 নম্বর শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকবে, বা 2 নম্বর শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকবে, 3 নম্বর শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকবে, এই বিষয়টা কিন্তু আমরা ক্লিয়ার হই নাই। তো প্রথম শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকবে বা যে কোনো শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকবে, এটা আমরা একটু সহজ একটা সূত্র দিয়ে বের করে ফেলতে পারি। যে কোনো প্রধান শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা, এর জন্য সহজ একটা সূত্র হচ্ছে 2n স্কয়ার। 2n স্কয়ার, এখানে 2টা হচ্ছে একটা নাম্বার আর nটা হচ্ছে কততম শক্তি স্তর। যেরকম আমরা যদি একটু দেখি একটা উদাহরণ, যে n is equal to 1 মানে প্রথম শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকতে পারে, তাহলে আমরা দেখব 2 into 1 স্কয়ার, কারণ n এর ভ্যালু আমরা ধরেছি এখন 1, তার মানে এখানে ইলেকট্রন থাকতে পারবে 2টা। এখন যদি আমাদের কাছে প্রশ্ন হয় যে তৃতীয় শক্তি স্তরে কয়টা ইলেকট্রন নিতে পারে, বা এরকম প্রশ্ন হয় তৃতীয় শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকতে পারে, তাহলে আমরা শুধু এই সূত্র দিয়ে এটা সমাধান করতে পারবো, 2n স্কয়ার। তাহলে 2n স্কয়ার, তৃতীয় শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকবে, যেহেতু প্রশ্ন এরকম, তাহলে 2 ইনটু n এর মান হবে তখন 3, কারণ আমি গত লেকচারেও বলেছি যে n ছোট হাতের n দিয়ে কক্ষপথ বা শক্তি স্তরকে প্রকাশ করা হয়, তাহলে n হচ্ছে তৃতীয় শক্তি স্তর, তাহলে এটা হচ্ছে 3। তাহলে 2 ইনটু 3 স্কয়ার মানে হচ্ছে 9, তাহলে 18। তার মানে আমরা বুঝলাম যে প্রথম শক্তি স্তর ইলেকট্রন থাকতে পারবে 2টা, তৃতীয় শক্তি স্তর ইলেকট্রন থাকতে পারবে 18টা। এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় যে চতুর্থ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকবে, তাহলে উত্তরটা তুমি অবশ্যই কমেন্টে লিখে দিবে যে চতুর্থ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে। তাহলে এখন আমরা আরো ভালোভাবে জানবো যে উপশক্তি স্তরটা কি এবং উপশক্তি স্তর কিভাবে আসে প্রধান শক্তি স্তরের ভেতর, সেই জিনিসগুলো আমরা একটু খটকা লেগে যায়, এই জিনিসটা আমি আর একটু ক্লিয়ার করে দিতে চাই। আমরা একটু আগে দেখেছি যে n is equal to 1 প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর। এখন একটু যদি আমি বলি, তোমরা একটু যদি চিন্তা করো যে একটা শহর যত বড় তার মধ্যে এলাকাও তত বেশি হয়। সাধারণত মনে করো একটা ছোট শহর, তার মধ্যে এলাকা হচ্ছে 10টা 15টা, একটা বড় শহর সেইখানে হচ্ছে এলাকা 200টা এলাকা, 300টা এলাকা, এরকম। তাইলে এখানে যে n is equal to 1 প্রথম শক্তি স্তর, এটা তো ছোট একটা শক্তি স্তর, তাইলে এখানের ভেতর এলাকা কয়টা বা উপশক্তি স্তর কয়টা, একটু কম হবে, এটা স্বাভাবিক একটা বিষয়, এটা বুঝতেই পারতেছি আমরা। তো যখন n is equal to হয়ে গেল 2, তখন এই শহরটা আরেকটু বড় বা এই শক্তি স্তরটা আরেকটু বড়, তার মানে এখানে উপশক্তি স্তর হবে বেশি। তো ক্রমান্বয়ে শক্তি স্তর যত বড় হবে তাদের উপশক্তি স্তর তত বাড়বে। তো এই যে শক্তি স্তর উপশক্তি স্তর বারবারই আমি বলতেছি, এটা বলার কারণ হচ্ছে তোমাদের মাথায় যাতে বারবার ওই জিনিসটা শুনতে পারো, শুনলে তোমাদের মনে থাকবে খুব ভালোভাবে। উপশক্তি স্তরকে স্মল এল দ্বারা প্রকাশ করা হয়, এটা মাথায় রাখবা যে উপশক্তি স্তরকে স্মল এল দ্বারা প্রকাশ করা হয়। তো এল এর মান, এন এর যেরকম মান আছে যে প্রথম শক্তি স্তরের জন্য এন এর মান হয় 1, দ্বিতীয় শক্তি স্তরের জন্য এন এর মান হয় 2, তৃতীয় শক্তি স্তরের জন্য এন এর মান হয় 3। তাহলে এন এর মান যখন 1 মানে প্রধান শক্তি স্তরের মান যখন 1, তখন উপশক্তি স্তর এল এর মানটা কত, এটা একটা প্রশ্ন। বা এন এর মান যখন 2, তখন এল এর মান কত, এই মানটা একটু মাথায় খুব ভালোভাবে মনে রাখার চেষ্টা করবে যে এল এর মানটা হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত। তাহলে 0 থেকে শুরু হবে n-1 পর্যন্ত। তাহলে আমরা যদি
একটু লিখি যে এর মান হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত। আমরা যদি একটু দুইটা উদাহরণ দেখি যে 2 নম্বর কক্ষপথ n = 2 হলে l এর মানটা কত? তাহলে n = 2, তাহলে l = কত হবে? এখন n যেহেতু 2, তাহলে আমরা বুঝলাম, আমরা এখানে দেখেছি একটু যে 0 থেকে, তার মানে শুরুটা হবে কি 0 0 থাকবে, এটা মাস্ট অবশ্যই থাকবে। তার মানে আমরা দিলাম l এর মানটা শুরুটা হচ্ছে 0 আর n-1 পর্যন্ত, তার মানে 0 থেকে শুরু হবে এত পর্যন্ত যাবে। এখন আমাদের n এর ভ্যালু কত? এখানে n এর ভ্যালুটা হচ্ছে 2। এই n এর ভ্যালুটা যখন এখানে আমি পুট করি তাহলে কি হবে? n-1, তাহলে n এর ভ্যালু হচ্ছে আমার 2 - 1, তাহলে আমার কত থাকতেছে? 1। তার মানে 0 থেকে 1, তাহলে 0 1। যদি এখানে হতো এই ভ্যালুটা হতো 4, তাহলে সেটা হতো 0 1 2 3 4 পর্যন্ত। যেহেতু এখানে বলেছে 0 থেকে এত পর্যন্ত, তাহলে আমরা যদি এখানে বলি যে n এর ভ্যালু 3, তাহলে l এর ভ্যালুটা কত? তাহলে আমরা একটু দেখে নিব যে 0 থেকে শুরু, এখানে আমরা 0 লিখব, আর এখানে হচ্ছে n এর মানটা যেহেতু 3, এখানে আমরা 3 লিখব, 3 - 1, তার মানে = 2। তার মানে 0 থেকে 2 পর্যন্ত, তাহলে 0, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে 2, এই হচ্ছে l এর ভ্যালু। তাহলে তোমাদের কাছে একটা প্রশ্ন, যেটা তোমরা কমেন্ট সেকশনে এটার উত্তরটা দিয়ে দিবা। প্রশ্নটা হলো, যদি কোয়েশ্চেনটা আমি এখানে লিখে দিচ্ছি, প্রশ্ন হলো n = যদি 4 হয় তাহলে l = what? কি হবে? এই প্রশ্নের উত্তরটা অবশ্যই তোমরা কমেন্টে দিয়ে দিবে। আচ্ছা, তো এখন আমরা যে বিষয়টা, আরেকটা বিষয় জেনে যাব, সেটা এখানে এই যে n = 1 লিখেছিলাম, আমি ভোর পরমাণু মডেলেও এটা ভালো করে বলেছি যে n = 1, এটাকে আমরা বলেছিলাম k শেল বা k শক্তি স্তর, n = 2, এটা হচ্ছে l শক্তি স্তর। যেরকম করে এই যে এগুলারও এক একটা শক্তি স্তরের নাম আছে, যেরকম করে আমাদের শহরের নাম ঢাকা, রাজশাহী, চিটাগাং, সিলেট, বরিশাল, এই যে এক একটা শহরের নাম আছে, এরকম করে এই শক্তি স্তরগুলোর এক একটা নাম আছে। n = 1, এই শক্তি স্তরের নাম হচ্ছে k উপশক্তি স্তর, আর n = 2, এই শক্তি স্তরের নাম হচ্ছে l শক্তি স্তর। তাহলে এই যে উপশক্তি স্তর, স্যার আপনি একটা উদাহরণ দিলেন, সবগুলা শক্তি স্তরের নাম বললেন, তাহলে উপশক্তি স্তরের তো নাম থাকা উচিত। হ্যাঁ, অবশ্যই। উপশক্তি যেরকম আমি যেহেতু উদাহরণ দিয়েছিলাম বন্দর, আম্বরখানা, জিন্দাবাজার, মীরাবাজার, হোয়াটএভার, সো এইখানে এই উপশক্তি স্তরগুলার নাম আসলে কি? এই উপশক্তি স্তরের নাম 0, l = যখন 0 এর জন্য হচ্ছে s উপশক্তি স্তর, 1 এর জন্য হচ্ছে p, 2 এর জন্য হচ্ছে d, আর 3 এর জন্য হচ্ছে f। 3 এর জন্য হচ্ছে f, 3 এর জন্য হবে f উপশক্তি স্তর। তো এগুলার নাম আমি বলে দিলাম, যেরকম করে বিভিন্ন এলাকার নাম থাকে সেরকম করে উপশক্তি স্তরের নাম আছে। l = যখন 0, তখন সেটা হচ্ছে s উপশক্তি স্তর, l = 1 সেটা হচ্ছে p, 2 হলে d এবং 3 হলে f উপশক্তি স্তর। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। বুঝতে পারলে আমরা নেক্সট একটু দেখে নিব যে আমরা কিভাবে শক্তি স্তরের ভিতরে উপশক্তি স্তরগুলা খুঁজে পাই। তাহলে একটু খেয়াল করো, এখন আমি এখানে লিখেছি n = 1, তাহলে l = হয় 0। সূত্রটা অবশ্যই মাথায় রাখবে যে n এর ভ্যালু 1 হলে l এর ভ্যালুটা আমরা কিভাবে বের করতে হয়। তো এইখানে আমি
এইখানে এই যে আমরা লিখলাম হাইড্রোজেন 1s1, এরকম করে আমরা কিন্তু ইলেকট্রন বিন্যাস লিখে থাকি। সো এই ইলেকট্রন বিন্যাস কিভাবে লেখা হয়, SPDF এই যেভাবে লেখা হচ্ছে, এটা আমি আমার নেক্সট ভিডিওতে আর বিশদভাবে আলোচনা করব তোমাদের জন্য ইলেকট্রন বিন্যাস সম্পর্কে। সো এখানে হাইড্রোজেন 1s1, বা আমি যদি এখানে লিখি হিলিয়াম তাহলে হচ্ছে 1s2। এই যে কিভাবে শক্তি স্তরের ভিতর উপশক্তি স্তর, এখন তোমরা হয়তো একটু বুঝতে পেরেছো, আমি আরেকটু এক্সপ্লেন করে দিই। এই যে 1s1, আমি এখানে একটু বড় করে লিখতেছি 1s1, এই যে 1 এটা হচ্ছে প্রধান শক্তি স্তর। আর একটু আগে যেটা বলেছিলাম মনে আছে যে L = 0 হলে এটাকে আমরা বলি S উপশক্তি স্তর। তাহলে এটা হচ্ছে 1s, এই দেখো একটু খেয়াল করে, এটা হচ্ছে 1s উপশক্তি স্তর। হ্যাঁ, তাহলে n = 1 হলে আমরা কয়টা উপশক্তি স্তর পাই? একটা উপশক্তি স্তর পাই। এর জন্য আমরা 1s1 লিখি, কিন্তু 1p লিখতে পারি না, কারণ আমাদের n এর মান যখন 1, l এর মান তখন একটা পাই, আর যেহেতু একটা পাই তাহলে উপশক্তি স্তর হচ্ছে একটা। আমরা আরো একটা উদাহরণ দিলে ভালো করে বুঝতে পারবা। এখন একটা উদাহরণ দিচ্ছি, এটা খেয়াল করো, তাহলে আরেকটু ভালো হবে, সেটা তোমরা বুঝতে পারবে। যে এখানে আমি লিখেছি n = 2, তখন l এর মান পাই আমরা হচ্ছে 2টা, কারণ 2 এর জন্য হচ্ছে l 0 এবং 1। তাহলে এটা যখন 0 তখন সেটাকে আমরা কি নামে ডাকি? S উপশক্তি স্তর। 1 হলে সেটাকে আমরা ডাকি P উপশক্তি স্তর। তাহলে এখানে 2s সম্ভব এবং 2p ও সম্ভব, কারণ এখানে 2s ও হয় আবার 2p ও হয়, যার কারণে কিন্তু আমরা 2s2 2p6 লিখতে পারি, কিন্তু 1s লিখতে পারলেও 1p লিখতে পারি না। এরকমও প্রশ্ন আমাদের আসতে পারে যে 2p সম্ভব হলেও 1p সম্ভব নয় কেন? এর কারণই হচ্ছে এইটা যে উপশক্তি স্তর থাকে না। যখন n এর মান 1 হয় তখন একটা মাত্র উপশক্তি স্তর পাওয়া যায়, আর n এর মান যখন 2 তখন দুইটা উপশক্তি স্তর পাওয়া যায়, এজন্য আমরা 2p ও লিখতে পারি। তাহলে এই লেসন থেকে আমরা আসলে কি শিখতে পারলাম তা একটু দেখে নেই। এই লেসন থেকে আমরা শক্তি স্তর একটা সুন্দর ধারণা পেলাম। শক্তি স্তরকে প্রকাশ করা হয় স্মল n দ্বারা, এবং n এর মান যদি 1 হয় সেটাকে আমরা বলি k শক্তি স্তর, n এর মান যদি 2 হয় সেটাকে আমরা বলি l শক্তি স্তর, ক্রমান্বয়ে এরকম করে n = যখন 4 সেটাকে আমরা বলি n শক্তি স্তর, যেটাকে আমি বলেছিলাম একটা শহর। আর তারপরে বলেছিলাম একটা শহর যত বড় হবে তার এলাকাও তত বড় হবে। তার মানে n = 1, এই k শক্তি স্তর বা k শহরের মধ্যে যে কয়টা উপশক্তি স্তর আছে, n = 4 মানে n শক্তি স্তর বা এটার উপশক্তি স্তর বা এলাকা অনেক বেশি থাকবে। এটা মাথায় রাখবা যে শক্তি স্তর যত বড় তার উপশক্তি স্তর তত বেশি। তারপরে আমরা এটা থেকে ধারণা পেয়েছিলাম উপশক্তি স্তর সম্বন্ধে। তো উপশক্তি স্তরকে প্রকাশ করা হয় স্মল l দ্বারা, এবং এর মান বের করতে হয় 0 থেকে n-1 পর্যন্ত। আবার বলে দিচ্ছি, 0 থেকে ম্যান্ডেটরি, 0 থেকে n-1, n এর ভ্যালু যত থাকবে n-1 দিবা তত পর্যন্ত। এখানে যেমন n = 1 হলে l = 0, আর 1 থেকে 1 বাদ দিয়ে দিলে আলটিমেট 0, তা লিখতে হবে না। n = 2, তাহলে l এর মান 0 তো শুরুতে থাকবে, তাহলে 2 যদি আমরা এখানে পুট করি তাহলে 2 - 1 কি হচ্ছে 1, তাহলে 0 1 এরকম করে n = 3 l 0 1 2। একটু খেয়াল করে দেখো যে আমার যখন n এর মান 1 মানে k শক্তি স্তর, তখন আমি উপশক্তি স্তর পাইতেছি কয়টা? একটা উপশক্তি স্তর, একটি উপশক্তি স্তর পাই আমি। আর যখন n এর মান 2 মানে
এল শক্তি স্তর, তাইলে কে থেকে এল 2 নাম্বার শক্তি স্তর, এটা একটু বড়, তখন আমরা এখানে 2টা উপশক্তি স্তর পাইতেছি। তো আমি যেরকম বলেছিলাম যে শহর যত বড় হবে তার উপশক্তি স্তর তত বাড়বে, বা তার মধ্যে তোমার এলাকার সংখ্যাটাও বাড়বে। দেখো এখানে যখন n এর মান 3, তাহলে শক্তি স্তর আরো বেরো, তাহলে আরো যেহেতু বড় তাহলে তার উপশক্তি স্তরও বেশি হবে। তাহলে দেখো এখানে আমরা পাচ্ছি 3টা উপশক্তি স্তর। আর এখানে উপশক্তি স্তরের নাম, যে 0 হলে S, 1 হলে P, 2 হলে D, 3 হলে F, উপশক্তি স্তর। আশা করি তোমরা সম্পূর্ণ লেসনটা বুঝতে পেরেছো। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টে বলে দিবা, আমরা এর পরবর্তী লেসনে এটার উত্তর দিয়ে দিব।